আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইব্রাহিম খলিল। আমাদের আজকের অনলাইন ক্লাসে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে দশম অধ্যায় স্থিরতড়িৎ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই স্থিরতড়িতের কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব আজকের ক্লাসে। তা হচ্ছে আজকের ক্লাসে আলোচ্য বিষয় হচ্ছে আধান কি, চার্জিতকরণ, তড়িৎ ক্ষেত্র কি, তড়িৎ বল কি, কুলম্বের সূত্রের বিবৃতি ও ব্যাখ্যা, কুলম্বের সূত্রের সাহায্যে গাণিতিক সমাধান এবং উপরে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তার উপর ভিত্তিক আলোচনার আলোকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করে আমরা দেখাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাই আমাদের তাহলে আজকের আমরা এই 7টি টপিকস নিয়ে আমি আবার বলতেছি। আজকে আমরা আলোচনার বিষয় হচ্ছে আধান কি, চার্জিতকরণ, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বল, কুলম্বের সূত্রের বিবৃতি ও ব্যাখ্যা, কুলম্বের সূত্রের সাহায্যে গাণিতিক সমাধান এবং উপরের আলোচনার আলোকে একটি সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান। প্রথমেই আমরা আধান কি এটা নিয়ে একটু আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আধান কি এই সম্পর্কে জানতে হলে আমাদের জানতে হবে রসায়নের 3য় অধ্যায়ের পরমাণুর গঠন সম্পর্কে। পরমাণু একটি গঠন আমরা দেখতে পাচ্ছি। পরমাণু থাকে একটি দেখেন আমরা একটা পরমাণু গঠন দেখতে পাচ্ছি, নিউক্লিয়াস এবং একটি কক্ষপথ থাকে। এই কক্ষপথে অবস্থান করে ইলেকট্রন আর এখানে থাকে প্রোটন এবং নিউট্রন। বন্ধুরা, আজকে ক্লাসে আমরা যে বিষয়টি সম্পর্কে এই পরমাণু গঠন জানতে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে। পরমাণুর প্রোটন সংখ্যা সমান পরমাণু ইলেকট্রন সংখ্যা সমান। পরমাণুর প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা যখন সমান তখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমরা দুটি এখানে দেখতে পাচ্ছি, দুটি পরমাণু, একটা হচ্ছে সোডিয়াম পরমাণু, একটা হচ্ছে ক্লোরিন পরমাণু। এই ক্লোরিন পরমাণুর পারমাণবিক সংখ্যা আরো একটা জিনিস এখানে অ্যাড করলে ভালো হয়, সমান পারমাণবিক সংখ্যা। তাহলে একটা জিনিস পরমাণু প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, পারমাণবিক সংখ্যা শুধু নিরপেক্ষ পরমাণুর জন্য। এখন আসা যাক আমরা এখান থেকে আধান কি সেই বিষয়টা বিস্তারিত জানব। তাহলে প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, পারমাণবিক সংখ্যা এগুলো আমরা জানি। সোডিয়াম পরমাণু পারমাণবিক সংখ্যা 11, তাহলে তার প্রোটন সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যা 11 লক্ষ্য করি। তাহলে এখানে হলো ক্লোরিনের প্রোটন সংখ্যা 17, ইলেকট্রন সংখ্যা হবে 17। যেহেতু সোডিয়াম একটি ইলেকট্রন ছেড়ে দেওয়ার ক্ষমতা রাখে, তাই তাহলে দেখা যাচ্ছে যে এখানে একটা হিসেব আমরা লক্ষ্য করছি, ইলেকট্রন সংখ্যা -11, ইলেকট্রন -11, প্রোটন +11, তাহলে 0, অর্থাৎ নিরপেক্ষ বলা যেতে পারে, নিরপেক্ষ। এখন যখন এটাকে চার্জিত করা হবে, একটি ইলেকট্রন সরিয়ে নেওয়া হবে, তখন দেখা যায় যে একটি ইলেকট্রন সরিয়ে নিলে এটার ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় -11, প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা দেওয়া যায়। তাহলে প্রোটন সংখ্যা যখন এখানে +11 তখন বিয়োগ করলে +1 হয়। একটি পরমাণু একটি ইলেকট্রন বৈষম্য দেখা দেয়, তখন পরমাণুটি ধনাত্মক চার্জে চার্জিত হয়ে যায়, অর্থাৎ সোডিয়াম পরমাণু ধনাত্মক চার্জে চার্জিত হয়ে যায়। আবার লক্ষ্য করি আমরা ক্লোরিনের ক্ষেত্রে একই অবস্থা। ক্লোরিনে পারমাণবিক সংখ্যা 17 হয়, ইলেকট্রন -17, প্রোটন +17, 0 হওয়া মানে হচ্ছে বিষয়টা নিরপেক্ষ। ইলেকট্রন সংখ্যা তো এখানে আসছে, যখন আমরা এখান থেকে একটা ইলেকট্রন গ্রহণ করাবো তখন এখানে হবে 18টা। 18টি হলে ইলেকট্রন দাঁড়াবে 18টা। তাহলে প্রোটন সংখ্যা অপরিবর্তিত থাকবে। এটা যদি আমরা যোগ করি তাহলে হবে কত? -1। তাহলে অর্থাৎ ক্লোরিন পরমাণু ঋণাত্মক চার্জে চার্জিত হবে। অর্থাৎ এখান থেকে একটা বিষয় আমরা পুরোপুরি
এটা ধনাত্মক চার্জে চার্জিত হয়েছে, এটা ঋণাত্মক চার্জে চার্জিত হয়েছে। অর্থাৎ ইলেকট্রন কম বেশি, ইলেকট্রন এবং প্রোটন কম বেশি হওয়ার কারণে এই ঘটনাগুলো ঘটতেছে। তাই আমরা এই আধানের সংজ্ঞা দাঁড় করাবো হচ্ছে পরমাণুর চার্জিত হওয়ার এই ধর্মই হচ্ছে আধান। তাহলে আমরা আজকে আধান সম্পর্কে আমরা সুস্পষ্ট ধারণা লাভ করলাম। আমাদের এই বিষয়গুলো সম্পর্কে রসায়ন থেকে আমাদের এই বিষয়গুলো খুব ভালোভাবে দক্ষতা অর্জন করে নিতে হবে। আমরা আগেই এই অধ্যায়গুলো আমরা তৃতীয় অধ্যায়টা ভালোভাবে শেষ করে নিব। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে চার্জিতকরণ। চার্জিতকরণ বলতে একই শব্দ, চার্জিতকরণ। কিভাবে আমরা একে চার্জিত করব? চার্জিতকরণ বলতে দুটি চার্জে চার্জিত করতে হবে। এক হচ্ছে ধনাত্মক চার্জে চার্জিতকরণ, আর হচ্ছে ঋণাত্মক চার্জে চার্জিতকরণ। শিক্ষার্থীরা, যদি আমি ধনাত্মক চার্জে চার্জিত করতে চাই তাহলে আমরা একটা কাচদণ্ড ব্যবহার করব। কাচদণ্ডকে একটি সিল কাগজ দিয়ে ঘষবো। ঘষার ফলে পরমাণুর যে ইলেকট্রন এবং প্রোটনগুলো রয়েছে সেগুলো একটু ঢিলে ঢালাভাবে অবস্থান করতে থাকবে। তখন আমি এই বাহির থেকে ধনাত্মক চার্জিত করার বাহির থেকে ঋণাত্মক চার্জ সরবরাহ করব। আমি ঋণাত্মক চার্জ সরবরাহ করব। এই ঋণাত্মক চার্জটা সরবরাহ করলে এই ধনাত্মক চার্জগুলোকে টেনে নিয়ে আসবে এবং এই ঋণাত্মক চার্জগুলোকে সরিয়ে দেবে। কারণ আমরা একটা বিষয় জানি যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ পরস্পর আকর্ষণ। যেহেতু এগুলো বিপরীত, তাই একে অপরকে কি করবে? আকর্ষণ করবে। কিন্তু এগুলাকে দূরে সরিয়ে দেবে, দূরে সরিয়ে দেবে। এবং এখানে যদি একটি তার দ্বারা ভূমিতে সংযোগ করা হয়, এই ঋণাত্মক চার্জগুলো ভূমিতে চলে যাবে। এটা যদি এখান থেকে সরিয়ে নেওয়া হয় এবং এটাকে সরিয়ে নেওয়া হয়, শুধু ধনাত্মক চার্জ থেকে যাবে, ধনাত্মক চার্জে চার্জিত হবে। আসা যাক এবার আমরা ঋণাত্মক চার্জে চার্জিত। এখন একটা প্লাস্টিক নিয়ে সেই প্লাস্টিকটাকে একটি ফানেল দিয়ে ঘষে সেটাকে পরমাণুর যে ইলেকট্রনটা ঢিলে ঢালাভাবে তখন অবস্থান করবে, তখন বাহির থেকে ধনাত্মক চার্জ সরবরাহ করা হয়। এই ঋণাত্মক চার্জগুলোকে সেম একইভাবে ঋণাত্মক চার্জগুলোকে এদিক তার দিকে নিয়ে আসবে এবং ধনাত্মক দূরে সরিয়ে যাবে। আমি আবার বলছি, কারণ হচ্ছে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, দূরে সরিয়ে দিবে। এই তার দিয়ে এই ধনাত্মক চার্জগুলো পৃথিবীতে চলে আসবে। এই ধনাত্মক চার্জগুলি সরিয়ে ফেলা, শুধু ঋণাত্মক চার্জ থাকবে। এই ঋণাত্মক এভাবে একটি পরমাণুকে চার্জে চার্জিত করা যায়। আরো একটা পদ্ধতি আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এছাড়াও চার্জিত করার পদ্ধতি হচ্ছে, যেমন একটি অনাহিত বস্তুকে চার্জিত করার পদ্ধতি আমি সবাইকে যে জিনিসটা সম্পর্কে জানাবো সেটা হচ্ছে যে, ধরুন এই বস্তুটি চার্জিত নয়, নিরপেক্ষ, কিন্তু তার চারিপাশে চার্জিত বস্তু রয়েছে, এটা নিরপেক্ষ কিন্তু এর চার্জিত অসংখ্য চার্জিত বস্তু আছে। তাহলে এই যে অনেকগুলা চার্জিত বস্তু, এটা নিরপেক্ষ বস্তু, মাইনাস প্লাস উভয়ে রয়ে গেছে, এখানে উভয়ে রয়ে গেছে। তো এই নিরপেক্ষ বস্তুটা, এই চার্জিত হওয়ার এই অচার্জিত বস্তুটি, এই অনেকগুলো চার্জিত বস্তুটা চার্জিত হতে পারে, চার্জিত হতে পারে। তবে তাকে আমরা বলবো তড়িৎ আবেশ। অর্থাৎ একটি তড়িৎ আবেশ থাকে বলে, এখন আমরা বলতে পারি তড়িৎ আবেশ কাকে বলে। এই যে চার্জিত বস্তুর প্রভাবে এই বস্তুটিও চার্জিত হয়ে যাবে, চার্জিত হবে, আর এটাকে তড়িৎ আবেশ বলে। তাহলে আমরা বলবো একটি চার্জিত বস্তুর প্রভাবে অন্য অচার্জিত বস্তু চার্জিত হওয়ার প্রক্রিয়াকে তড়িৎ আবেশ বলে। চলুন বন্ধুরা, আমরা তাহলে জানলাম চার্জিতকরণ, কিভাবে
চার্জিতকরণ এবং তড়িৎ তড়িৎ আবেশ বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম। এখন পরে আমরা চলে যাব তৃতীয় স্টেপে, তড়িৎ ক্ষেত্র। আমরা এখন তড়িৎ ক্ষেত্র তৃতীয়ত আমরা তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বল সম্পর্কে জানি। তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বল হচ্ছে কোনো মাধ্যমে ধনাত্মক বা ঋণাত্মক আধান স্থাপন করলে যে অঞ্চলব্যাপী তার প্রভাব থাকে তাকে তড়িৎ ক্ষেত্র বলে। আর যে বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করবে তাকে তড়িৎ বল বলা হয়। এখানে যদি আমরা একটা বিষয় লক্ষ্য করি, যদি কিউ পরিমাণ চার্জ স্থাপন করলে যদি এফ বল দ্বারা আকর্ষণ করে তাহলে বা বিকর্ষণ করে তাহলে এফ সমান কিউ হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এখানে আমরা এটা লক্ষ্য করব। আসুন তাহলে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বল সম্পর্কে একটু জানি। যদি এটা প্লাস থাকে, এখানে যদি একটা ঋণাত্মক আধান আমরা স্থাপন করি তাহলে কি হবে? এই ধনাত্মক চার্জটা ঋণাত্মক চার্জকে আকর্ষণ করবে। আবার যদি এখানে একটা ধনাত্মক চার্জ স্থাপন করি তাহলে এটা বিকর্ষণ করবে। আকর্ষণ না করে এটা বিকর্ষণ করবে, কারণ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। এখন যদি আমরা এভাবে তার জায়গাটা এখান থেকে ইলেকট্রনটাকে এখানে স্থাপন করি, এখানে যাই, তাহলে দেখা যাবে যে এখানে স্থাপন করলে অনেক শক্তি দ্বারা আকর্ষণ করবে। আস্তে আস্তে আকর্ষণ শক্তি পজিটিভ যদি স্থাপন করা হয় এখানে স্থাপন করা হলো, এখানে যে বল দ্বারা বিকর্ষণ করবে তা এখানে সে বল দ্বারা বিকর্ষণ করতে পারবে না। এখানে সে বিরুদ্ধে এমন একটা সময় আসবে যেখানে আসে আকর্ষণ আর করবে না। তো এই দেখেন তো, যে এখানে আকর্ষণ করবে, এরপরে আর আকর্ষণ করবে না। সুতরাং এই অঞ্চলটা, এই পুরো অঞ্চলটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এখন যদি এটাকে যে বল দ্বারা দূরে সরিয়ে দিচ্ছে বা বিকর্ষণ করতেছে এটাকে, তাহলে যে বল দ্বারা দূরে সরিয়ে দিচ্ছে এটা হচ্ছে তার তড়িৎ বল। এই জন্যই আমরা এখানে লিখেছি কোনো মাধ্যমে ধনাত্মক বা ঋণাত্মক আধান স্থাপন করলে যে অঞ্চলব্যাপী তার প্রভাব বলতে আকর্ষণ এবং বিকর্ষণ। যদি আমরা এখানে যদি নেগেটিভ চার্জ স্থাপন করি তাহলে এটাকে আকর্ষণ করবে, পরস্পর আকর্ষণ করবে। এখানে নেগেটিভ স্থাপন করলে আকর্ষণ করবে, এটাকে আকর্ষণ করবে। এখান থেকে যদি আমরা এখানে স্থাপন করি এটা আকর্ষণ করতে থাকবে। তো বিষয়টা হচ্ছে কিন্তু এমন একটা পর্যায়ে আসবে যেখানে এই অঞ্চলগুলোকে সে আকর্ষণ করবে। সুতরাং এটা তড়িৎ ক্ষেত্র নয়, এই অঞ্চলটা হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। এখন ধরেন আমি এখানে একটা চুম্বক আছে, এটা হচ্ছে চুম্বক, এখানে আমাদের একটা চুম্বক রয়েছে, এই চুম্বক রয়েছে। তাহলে এখানে যদি চুম্বকটা থাকে, এখানে যদি লোহা রাখা হয়, এটা নিশ্চয়ই এখানে আকর্ষণ করবে। লোহার একটা খন্ড, এটা পরস্পরকে আকর্ষণ করবে। কিন্তু এখানে যদি রাখা হয় এই লোহাটাকে সে আর আকর্ষণ করবে না। এখানে যদি রাখা আকর্ষণ করবে না, অর্থাৎ এখানে যদি রাখা হয় যে আকর্ষণ না করে, তো এটা হচ্ছে এটার তড়িৎ ক্ষেত্র। ঠিক তড়িৎ ক্ষেত্রটা চুম্বকের মতো, এটার একটা তড়িৎ ক্ষেত্রে একটি সাবজেক্টিভ অংশ যে এটাকে আকর্ষণ করবে না। এখানে আকর্ষণ করবে, এখানে করবে না, কারণ এইখানে যত দূর পর্যন্ত সেভাবে আকর্ষণ করবে এটা হচ্ছে তার চুম্বক ক্ষেত্র বলা যেতে পারে। এটাকে চুম্বক ক্ষেত্র বলবো আমরা। তো এটা এইখানে চলে গেলে আকর্ষণ, তাই আমরা লিখেছি কোনো মাধ্যমে ধনাত্মক বা ঋণাত্মক আধান স্থাপন করলে যে অঞ্চলটি তার প্রভাব মানে আকর্ষণ আর বিকর্ষণটা বিরাজ করবে থাকবে, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। যেমন এই অঞ্চলটাকে আমরা তড়িৎ ক্ষেত্র বলবো, কিন্তু এখানে আর আমরা এই অংশটাকে আমরা তড়িৎ ক্ষেত্র বলতে পারবো না, কারণ এই ধনাত্মক চার্জ এই ঋণাত্মক চার্জকে এ পর্যন্ত আকর্ষণ করার তার ক্ষমতা আছে, তারপর সে আকর্ষণ করতে পারবে না। এটা তার বিকর্ষণ করার ক্ষমতা আছে, এটা সে বিকর্ষণ করতে পারবে না। সুতরাং এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ যে বল দ্বারা এটাকে বিকর্ষণ করবে, দূরে সরিয়ে দিবে, আর সেটা হচ্ছে তার প্রভাব, আর এটা হচ্ছে তড়িৎ বল। এবং যে বল দ্বারা তার আকর্ষণ করবে এটাকে, সেটা হচ্ছে তাদের, এটাও প্রভাব, এটা হচ্ছে তড়িৎ বল। যে অঞ্চলব্যাপী তার প্রভাবটা থাকবে, এই অঞ্চলব্যাপী তার প্রভাবটা থাকবে, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তাই তড়িৎ ক্ষেত্র আমরা এখানে লিখেছি। দেখেন, আমরা যদি চিন্তা করি
এখানে যদি আমরা কিউ চার্জ স্থাপন করি, এখানে কিউ চার্জ এখানে না হোক, এখানে আমরা প্লাস কিউ চার্জ স্থাপন করি, তাহলে এটা এর বল দ্বারা বিকর্ষণ করবে, এর বল দ্বারা বিকর্ষণ করবে। আবার এখানে যদি আমরা মাইনাস কিউ চার্জ স্থাপন করি, তাহলে এর বল দ্বারা তাহলে আকর্ষণ করবে, এটাকে আকর্ষণ করবে। এই হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র সময় আমাদের এই সূত্রটা অনেক কাজে লাগে, কারণ এই সূত্রটা ব্যবহার করে আমাদের গাণিতিক টার্ম সলিউশন করবো। আমাদের অবশ্যই F সমান সমান QE এই মনে রাখতে হবে। এখন আমরা কুলম্বের সূত্র নিয়ে আলোচনা করব। আগে জানা যায় কুলম্বের সূত্রটি, তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে দুটি আধান স্থাপন করলে তাদের আকর্ষণ ও বিকর্ষণ বলের মান আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক ও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটি হচ্ছে কুলম্বের সূত্র। বাংলায় আমরা এভাবে বিবৃতি যদি করি, এটা হচ্ছে বিবৃতি। এখন দুটি চার্জ স্থাপন করা হলো, এখানে একটা চার্জ স্থাপন করা হলো, এখানে একটা আধান স্থাপন করা হলো, এটা প্লাস কিউ মাইনাস কিউ স্থাপন করা হলো। এই দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয়, ডি দেওয়া হলো, তাহলে আমরা সূত্রের ভিতরে যাই। তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে দুটি আধান স্থাপন করা হয়েছে, একটা প্লাস কিউ কুলম্ব এবং স্থাপন করা হয়েছে। তাহলে দেখা যাক যে আধান এই আকর্ষণ ও বিকর্ষণ বলের মান আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক। তাহলে আধান হচ্ছে বল, যদি আমরা এখানে একটু বাংলায় লিখে নেওয়া যাক, কিউ প্লাস কিউ ও মাইনাস কিউ কুলম্ব আধান দ্বয় ডি দূরত্বে স্থাপন করা হলো। তো দেখা যাচ্ছে যে তাহলে আমাদের তাদেরকে যদি এটাকে যেহেতু ধনাত্মক এবং ঋণাত্মক তারা পরস্পরকে আকর্ষণ করবে, তাহলে তাদের আকর্ষণ বল F হলে, এখন যদি এখানে আপনি পজিটিভ চার্জ স্থাপন করেন তাহলে এখানে বিকর্ষণ করবে, কথা হচ্ছে বিকর্ষণ করবে। কিন্তু আমরা এখানে নেগেটিভ দেওয়ার কারণে আকর্ষণ করবে, কারণ হচ্ছে যে বিপরীতধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। এখন আকর্ষণও করতে পারে, বিকর্ষণ। যদি আপনি সমধর্মী চার্জ ব্যবহার করেন বিকর্ষণ করবে, যদি আপনি সমধর্মী চার্জ ব্যবহার করেন বিকর্ষণ করবে, সমধর্মী চার্জ বিপরীত চার্জ স্থাপন করলে সেটা আকর্ষণ করবে। কথাটা হচ্ছে এটা। এখন আমরা যে জিনিসটা অর্থাৎ তাদের আকর্ষণ হোক আর বিকর্ষণ হোক, বলটা হবে F। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি, F সমানুপাতিক কিউ, এটা কিউ, এটা যদি কিউ হয়, একটা যদি Q1 ব্যবহার করি, এটা Q2 ব্যবহার করব, এখানে Q1 এখানে Q2 ব্যবহার করতে হবে, Q1 Q2 একটা সমীকরণ দিয়ে দিলাম। আচ্ছা, সেকেন্ড স্টেপটা হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্ততা। এই বলটা হচ্ছে দূরত্বের বর্গ করলাম, দূরত্বের বর্গ তারপর ব্যস্ততা, এটা 2 নম্বর। এখন এটা একত্রিত করি, এই দুটো সমীকরণ দ্বয়কে একত্রিত করি, তাহলে F সমানুপাতিক Q1 Q2 স্কয়ার। এখন যদি আমি একটা কাজ করি বা সমান চিহ্ন দিয়ে এখানে F সমান এই সমানুপাতিক চিহ্নটা কিন্তু আমাকে সমানুপাতিক ধ্রুবক আনতে হবে। এই ধ্রুবকটা নিয়ে আসলে আমরা সমান চিহ্ন দিতে পারবো, সমান একটা ধ্রুবক চিহ্ন আনতে হবে, ধ্রুবক কনস্ট্যান্ট আনতে হবে, তাহলে Q1 Q2 স্কয়ার। তো এই সূত্রটা, তাহলে এটা হচ্ছে কুলম্বের সূত্র। এই পর্যন্ত যদি আমি এখন কে এর মান হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব পার স্কয়ার। এইটা হচ্ছে এই কে এর মান কনস্ট্যান্ট। তো এটা আমরা গাণিতিক টার্ম যখন আমরা গণিত করব তখন এই কে এর মান এই কনস্ট্যান্টটা ব্যবহার করব। এখানে আমাদের লিখে দিই, পাশে আমরা যে সাইড লিখে দিই, তারপর আমাদের ভালোভাবে এই মানটা এখানে হয়ে যাবে। তো কুলম্বের সূত্রটা আপনারা দেখলেন। এখন আমরা কিছুক্ষণ আগে আমরা কুলম্বের সূত্রের বিবৃতি ও ব্যাখ্যা শিখেছি, তার উপর ভিত্তি করে একটি গাণিতিক সমস্যার সমাধান করব। গাণিতিক সমস্যার সমাধান করব কিভাবে কুলম্বের সূত্র। আমরা কুলম্বের সূত্রটা আগে লিখে নিই। আমরা জানি
জানি F সমান সমান K Q1 Q2 স্কয়ার। এখানে আমরা এই সূত্রের কে ধ্রুবক Q1 চার্জ Q2 চার্জ d স্কয়ার আছে, এখানে d দূরত্ব। লক্ষ্য করি এখন কুলম্বের সূত্রের গাণিতিক সমাধান করবো যেহেতু, তাহলে আমরা কুলম্বের সূত্র এখানে লিখে রেখেছি। এটা আমরা কুলম্বের সূত্র আমরা জানি, কুলম্বের সূত্র এখানে লিখে রাখা হলো। কুলম্বের সূত্র F সমান সমান F ইকুয়াল K Q1 Q2 d স্কয়ার। এটা আমরা এর আগে প্রতিপাদন করে আসছি। বন্ধুরা এখন এই কে ধ্রুবক, এটার মান আমরা জানি, এটা আমাদের তখন আমরা যখন কুলম্বের সূত্র প্রতিপাদন করেছিলাম তখন লিখে রেখেছি আমরা, সেটা হচ্ছে 9 নিউটন মিটার স্কয়ার কুলম্ব পার স্কয়ার। এটা এখন Q1 Q2। এখন আপনারা যদি এখানে একটা বিষয় লক্ষ্য করেন তাহলে এটা হচ্ছে D, এটা হচ্ছে Q1 ধরেন, এটা Q2 ধরেন, এই +1 এটার বদল আমরা লিখব +1 কুলম্ব, এটার বদল আমরা লিখতে পারি -1 কুলম্ব। এখানে D এর বদল আমরা লিখতে পারবো দূরত্বটা লিখতে পারবো 100 সেন্টিমিটার। তো এখানে 100 সেন্টিমিটার লেখা হলো সেন্টিমিটার, কারণ দূরত্ব এটা। চার্জ বল -1, এটা লেখা হবে +1 কুলম্ব, এটা -1 কুলম্ব হয়ে গেল। কিন্তু এখানে একটা সমস্যা হবে যে এটা সেন্টিমিটার ইন্টারন্যাশনাল এককে নিতে হবে, তাই 100 সেন্টিমিটার সমান 100 সেন্টিমিটার সমান 1 মিটার, এটা নিয়ে নিলে হবে। এখানে মানগুলো বসিয়ে দিলে হয়ে যাবে। এখন আমরা একটা বিষয় লক্ষ্য করি, এখানে হচ্ছে 9 × 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার কুলম্ব পার স্কয়ার ইনটু, এখানে আমরা একটা বিষয় লক্ষ্য +1 ইনটু -1 ব্যবহার করব। এটা হচ্ছে কুলম্ব, এখানে একটা কুলম্ব, এখানে 1 স্কয়ার মিটার। লক্ষ্য করলে বিষয়টা হয়ে যাবে 1 মিটার স্কয়ার এখানে ব্যবহার করি আমরা। তো এখানে যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করি তাহলে আমাদের যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে 9 × 10 টু দি পাওয়ার 9 নিউটন। 9 নিউটন, এখানে 9 নিউটন। কারণ এই এখানে আমরা আরো একটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে দেখি আমরা 9 × 10 টু দি পাওয়ার 9, যে বিষয়টা আমাদের লক্ষ্য করতে হবে নিউটন মিটার স্কয়ার কুলম্ব পার স্কয়ার। এখানে এই কুলম্ব এবং কুলম্ব গুণ 1 এবং 1 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে -1 এটা কুলম্ব স্কয়ার। তারপর এখানে আরেকটা বিষয় নিচে আমরা দেব 1 মিটার স্কয়ার বিষয়, এখানে 1 কে বর্গ করলে 1 মিটার স্কয়ার, এটা যখন উপরে চলে যাবে তাহলে 9 × 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার। এই কুলম্ব আর এই কুলম্ব তো সূচকীয় পদ্ধতিতে চলে যাবে বা 1 হয়ে যাবে, মান 1 হয়ে যাবে। তো এখানে উপরে চলে আসবে ইনটু, এটা উপরে মাইনাস মিটার স্কয়ার, এটা উপরে চলে গেলে এইটা ঋণাত্মক উপরে আসবে। তো এখানে ইনটু 9, এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এখানে মাইনাস এর সামনে চলে আসবে, গুণ করলে -10 টু দি পাওয়ার 9 নিউটন বল দ্বারা বিকর্ষণ করবে। যেহেতু মাইনাস আসছে তারা পরস্পরকে বিকর্ষণ করবে, এত নিউটন বল দ্বারা তারা পরস্পরকে বিকর্ষণ করবে। এটা হবে আমাদের